অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০০ মেরিন সেনা মোতায়েন। ইসরায়েলে নেওয়া হচ্ছে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন, অপহৃত হওয়ার অভিযোগ গ্রেটা থানবার্গের। গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ঝরল ১৪ প্রাণ, একদিনে নিহত ৬০। এক রাতে ইউক্রেনের রেকর্ড ৫০০ ড্রোন হামলা রাশিয়ার, প্রতিহতের দাবি জেলেনস্কির। কিয়েভকে প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি ভঙ্গ ওয়াশিংটনের। কূটনৈতিক তৎপরতায় সরব নয়াদিল্লি ইসলামাবাদ, দফায় দফায় বৈঠক। ভারতের সঙ্গে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান, যুক্তরাজ্যে বিল ওয়াল ভুট্টো। এবং চলতি বছর হজ মৌসুমে গরমজনিত অসুস্থতার হার কম, পূর্ব পরিকল্পিত উদ্যোগী সাফল্যের কারণ, ব্যবস্থাপনায় সন্তোষ প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে চতুর্থ দিনেও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হয়েছে। এদিনও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় বিক্ষোভকারীদের। দমনে কাঁদানে গ্যাস এবং লাঠিসোঁটা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় সোমবার ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্করুল মামুন। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চতুর্থ দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বিবাদও এখন তুঙ্গে। গভর্নরের মতামত ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। স্থানীয় সময় সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে করা মামলায় ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা বিভাগকে বিবাদী করা হয়েছে। মামলার আর্জিতে ট্রাম্প কর্তৃক ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনকে অসাংবিধানিক ঘোষণা এবং সেনা মোতায়েনে স্থগিত আদেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে। অপরদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার পেছনে ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসমকে দায়ী করে গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের লনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে ট্রাম্প প্রশাসনের সীমান্ত জার টম হোম্যান জানান, গভর্নর নিউসম কিংবা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সহ যারা অভিবাসন আইন বাস্তবায়নে বাধা দেবেন তারা গ্রেপ্তার হতে পারেন। এদিকে সোমবারও ডাউনটাউনে বিক্ষোভ হয়েছে। এদিনও পুলিশি বাধায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। এর আগে রোববার ব্যাপক সহিংসতার পর ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের সেনাদের পাশাপাশি ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিন সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। বলেছেন, বীর মেরিন সেনাদের দেশবাসীর মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি। বিক্ষোভ থামাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের। এ পর্যায়ে সেনাবাহিনী শেষ পর্যন্ত কতটা তাদের নিয়ন্ত্রণ করতে পারে তাই এখন দেখার বিষয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ঈদের তৃতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রাফায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে নিহত অন্তত ১৪ ফিলিস্তিনি। এ নিয়ে একদিনে প্রাণ গেল অন্তত ৬০ জনের। একইভাবে পশ্চিম তীরে অব্যাহত আছে ধরপাকড় এবং ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযান। গাজার নিরীহ বাসিন্দাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েই যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। নিরাপদ ঘোষিত খান ইউনিসের আল মাওয়াসি এলাকাতেও চালানো হচ্ছে ড্রোন হামলা। এসব হামলায় প্রাণ গেছে বহু মানুষের। রাফার বিতর্কিত মানবিক সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অনেকে। মে মাসের শেষ সপ্তাহ থেকে এসব ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে প্রাণ গেছে ১০০-র বেশি ফিলিস্তিনির।
আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা ফ্রিডম ফ্লোটিলা জোটের ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা 12 জন মানবাধিকার কর্মীকে ফেরত পাঠানোর আগে আটক কেন্দ্রে নেওয়া হবে, এমনটাই জানিয়েছে ইসরায়েল। আয়োজক সংস্থা সরাসরি অপহরণ বলে আখ্যা দিয়েছে এটিকে, কারণ তারা কেবল অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিল। এদিকে পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে একযোগে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাকা আল শারকিয়া, আটতিল, আল্লার সহ একাধিক শহরে চেক পয়েন্টে তল্লাশি করা হয় গাড়ি ও সাধারণ মানুষকে। রামিন ও আনাপ্তায়ও রাতভর চলেছে ধরপাকড়, গুঁড়িয়ে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি, বিশেষ করে তুলকারেম শরণার্থী শিবিরে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনে রাশিয়ার সর্বোচ্চ সংখ্যক ড্রোন হামলার মধ্য দিয়ে যুদ্ধ পৌঁছেছে নতুন মাত্রায়। মাত্র এক রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রায় 500 ড্রোন এবং 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দা বিভাগের তথ্য, এই ধরনের হামলা এখন প্রায় প্রতি রাতেই করার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এর মধ্যে কিয়েভকে 20,000 অ্যান্টি ড্রোন মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। যত দিন গড়াচ্ছে ইউক্রেন দখলে ততই আগ্রাসী হয়ে উঠছে রাশিয়া। সোমবার ইউক্রেনের রিভনে অঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে 3 বছরের যুদ্ধের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। মাত্র এক রাতে ইউক্রেনের আকাশে আছড়ে পড়েছে রাশিয়ার 479টি ড্রোন ও 20টির বেশি ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এর মধ্যে 460টি ড্রোন ও 19টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবুও কয়েকটি লক্ষ্য ভেদে সফল হয়েছে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টানা আক্রমণের পাশাপাশি রাশিয়া পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টে নতুন করে অগ্রসর হয়েছে। সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেনকে প্রতিশ্রুতি দেয়া 20,000 অ্যান্টি ড্রোন মিসাইল সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, এই যন্ত্র শাহেদ ড্রোন প্রতিরোধে বিশেষভাবে কাজে আসত। প্রকল্পটি শুরু হয়েছিল বাইডেন প্রশাসনের সময়, কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মিসাইলগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য পাঠানো হয়েছে। এদিকে ইউক্রেনীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন, রাশিয়া আগামী দিনে প্রতিদিন ইউক্রেনে 500টির বেশি ড্রোন ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। দেশটির দ্রুত ড্রোন উৎপাদন ও নতুন উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলারও খবর মিলেছে। তবে এইসব অভিযানের মাঝে শুরু হয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। মস্কো কিয়েভের মধ্যে 1200 জন করে বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ফিরিয়ে আনা হয়েছে গুরুতর আহত ও 25 বছরের নিচে থাকা ইউক্রেনীয় সেনাদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান। স্থানীয় সময় সোমবার লন্ডনের চ্যাথাম হাউসে যুক্তরাজ্যের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বিলাওয়াল ভুট্টো। কূটনৈতিক সমর্থন পেতে যুক্তরাজ্য ঘুরে বেড়াচ্ছে ইসলামাবাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে ভারতের প্রতিনিধি দলও মার্কিন সিনেট, কংগ্রেস এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যের সঙ্গে বৈঠক করছে। বেশ কয়েকদিন ধরে ভারত পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এর জেরে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে যুক্তরাজ্য সফরে গিয়েছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে লন্ডনের চ্যাথাম হাউসে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, থিঙ্ক ট্যাঙ্ক এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠকে ভারতের ওপর সীমানা লঙ্ঘন ও বেসামরিক হতাহতের অভিযোগ তোলে ইসলামাবাদ। এছাড়াও জাতিসংঘ সনদ লঙ্ঘনেরও অভিযোগ করা হয়। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলাওয়াল ভুট্টো জানান, নিরপেক্ষ আলোচনার শর্তে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান। পানিকে অস্ত্র বানিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত চরম ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্যদিকে ভারতও চলছে সমান্তরাল কূটনৈতিক পথে। 7 জনের প্রতিনিধি দল পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। সিনেট, কংগ্রেস এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে তারা। এদিকে পাকিস্তানি গণমাধ্যমের দাবি, পেহেলগামে হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে তুলে ধরাই ভারতের মিশন। নাদিম মারজান, সময় সংবাদ। এবছর হজ মৌসুমে সৌদি আরবে গরমজনিত অসুস্থতার হার কমেছে প্রায় 90%। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, সুপরিকল্পিতভাবে আধুনিক সেবা এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মক্কা থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান।
প্রচণ্ড গরমের দেশ সৌদি আরবে এবারের হজেও ছিল উষ্ণ আবহাওয়া, তবে ভিন্ন ছিল প্রস্তুতি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এবার ছায়াযুক্ত স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে। মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়েছে শীতলীকরণ সরঞ্জাম আর চালানো হয়েছে সচেতনতামূলক প্রচারণা, তাও একাধিক ভাষায়। আলহামদুলিল্লাহ এবার হজের প্রোগ্রাম এবং ব্যবস্থাপনা আমরা সন্তুষ্ট আশা করি এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে হজ পালন করেছি। সার্বিক অবস্থা সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা হয় নাই। বিগত বছরগুলোতে গরম যে কষ্টটা হয়েছে তুলনামূলক এবছর কম হয়েছে। এবছর বাসের বিশেষ করে বাসে যাতায়াতটা অত্যন্ত সুন্দর হয়েছে। হাজী সাহেবরা খুব বেশি ভোগান্তি পেতে হয়নি। এবারের পবিত্র হজে গরমের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন ছিল জরুরি সেবা ইউনিট ও চিকিৎসা দল। সময় মতো সেবা পাওয়ায় এবার গুরুতর অসুস্থতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর যেখানে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার হাজি এবং মারা যান 1000-এরও বেশি, সেখানে এবার বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে হজের সব আনুষ্ঠানিকতা। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায় 2025 সালে হজে অংশ নেন মোট 16,73,230 জন হাজি। এর মধ্যে 15,06,576 জন বিদেশি এবং 1,66,654 জন সৌদি নাগরিক ও দেশটিতে কর্মরত প্রবাসীরা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এর সাফল্য মূলত ভিশন 2030 এর স্বাস্থ্যখাত রূপান্তর ও হজ যাত্রীদের অভিজ্ঞতার উন্নয়ন কর্মসূচির বাস্তব প্রতিফলন, যা প্রমাণ করে পরিকল্পিত পদক্ষেপে পারে ঝুঁকিকে নিয়ন্ত্রণে আনতে। মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। আলোচনায় আগ্রহী হলে ওয়াশিংটন এই প্রস্তাবে সম্মত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থায় পাশ হতে যাওয়া সম্ভাব্য প্রস্তাব নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে দর কষাকষিতে ফের সরব ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগিরই একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান। ইরানের অভিযোগ, মার্কিন প্রস্তাবে পারস্পরিক সমঝোতার কোনো ছাপ নেই, এটি একতরফাভাবে চাপ প্রয়োগের চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার থেকে কখনো সরে আসবে না ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক আণবিক সংস্থা বা IAEA এর NPT চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে বলে দাবি করা হয়। এদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের একাধিক গোপন স্থানে ঘোষণা ছাড়াই পারমাণবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়। এমন অবস্থায় পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবে কাজ করছে এবং বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই মুহূর্তে ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংলাপ চালিয়ে গেলেও ইউরোপ কখনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, বরং তারা এখন আন্তর্জাতিক আণবিক সংস্থায় প্রস্তাব এনে চুক্তির পথ আরও কঠিন করে তুলেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমে বিরোধের জের থেকেই এই হামলার সূত্রপাত। রোববার রাতে টহলরত পুলিশ সদস্যরা আচমকা গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে ফুটপাতে পড়ে থাকতে দেখেন গুলিবিদ্ধ 2 জনকেই। ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তারা, তবে 2 জনকেই মৃত ঘোষণা করা হয়। পুলিশের ধারণা, হামলাকারী এবং নিহতদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে লাস ভেগাস পুলিশ। কানাডার ওন্টারিওতে নৌকা ডুবে 2 বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ্জামান। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন BGME এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় 155 কিলোমিটার দূরে
কাওয়ার্থা লেক এলাকায় সাইফুজ্জামান এবং তার বন্ধু রাকিব সহ 3 জন নৌকা নিয়ে পানিতে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়, এতে রাকিব ও সাইফুজ্জামান প্রাণ হারান। পুলিশ জানায় নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না। কানাডার মন্ট্রিয়লে রক্ষণাবেক্ষণ কর্মীদের ধর্মঘটে ব্যাহত হচ্ছে নিয়মিত মেট্রো ও বাস চলাচল। সপ্তাহ জুড়ে সীমিত সময়ে চলবে মেট্রো ও বাস। ধর্মঘটের কারণে এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কানাডা থেকে আরও জানাচ্ছেন আবু হানিফ শুভ। মন্ট্রিয়লের ব্যস্ততম এই স্টেশনগুলোর বেশিরভাগই এখন ফাঁকা। সোমবার থেকে শুরু হয়েছে মেট্রো ও বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম এর রক্ষণাবেক্ষণ কর্মীদের ধর্মঘট, যে কারণে সীমিত সময়ে চলছে ট্রেন ও বাস। হঠাৎ ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এবার যারা সবাই তো এখানে কাজে ব্যস্ত, তো কাজে যেতে হলে সবারই বাস অথবা মেট্রো যেতে হয়। তো আমি চিন্তা করে পারছি না যে কালকে কীভাবে কাজে যাব। মেট্রো বা বাস যদি আমি সময় মতো না পাই তাহলে আমার কাজে যেতে সমস্যা হবে। এক জায়গায় অ্যাপার্টমেন্ট ছিল আমার, আজকে অনেক কষ্ট করে অ্যাপার্টমেন্টটা নিয়েছি, তাই এখন আমি কিভাবে যাব আমি বলতে পারতাছি না। It's very difficult to get around by walking. I take my daughter every single day by bus. হঠাৎ করে মেট্রোতে স্ট্রাইকিং চলতেছে, মেট্রো ডোর ক্লোজ, এভরিওয়ান এখানে অনেক সাফারিং করতেছে। 1966 সালে যাত্রা শুরু করা মন্ট্রিয়ল মেট্রো কানাডার সবচেয়ে ব্যস্ততম দ্রুত পরিবহন ব্যবস্থা। 4টি লাইনে 68টি স্টেশন নিয়ে প্রতিদিন গড়ে 10 লাখের বেশি যাত্রী যাতায়াত করেন এখানে। ধর্মঘটে শুধু ব্যস্ত সময় আর সন্ধ্যায় সীমিত আকারে পরিষেবা চালু রেখেছে এসটিএম। 9 জুন সকাল 6টা 30 থেকে 9টা 38, দুপুর 2টা 45 থেকে 5টা 48 এবং রাত 11টা থেকে 1টা পর্যন্ত চলবে মেট্রো। এছাড়া বাস সকাল 6টা 15 থেকে 9টা 15, 3টা থেকে 6টা এবং রাত 11টা 15 থেকে 1টা 15 পর্যন্ত চলবে। এসটিএম জানিয়েছে 13 জুন থেকে 15 জুন কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স উপলক্ষে চলবে নিয়মিত ছুটির দিনের পরিষেবা। তবে 16-17 জুন আবারও ফিরবে সীমিত সময়সূচি। শহরের গুরুত্বপূর্ণ এই পরিবহন ব্যবস্থা বন্ধ না হলেও সীমিত এই পরিষেবার কারণে দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমাধান চায় সাধারণ মানুষ। শুরু হওয়া 9 দিনের এই ধর্মঘটে ব্যাহত হচ্ছে গ্রেটার মন্ট্রিয়লের নাগরিক জীবন। মেট্রো রেল ও বাস সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম এর সাথে কর্মীদের আলোচনা ফলপ্রসূ হবে, এমনটাই আশা করছেন সাধারণ যাত্রীরা। আবু হানিফ শুভ, সময় সংবাদ, মন্ট্রিয়ল, কানাডা। ইতালিতে মাত্র 30% ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেল বহুল প্রত্যাশিত গণভোট। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। আদালতের নির্দেশে 2 দিনব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইন সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে মত দেন ভোটাররা। হাসান মাহমুদের রিপোর্ট। অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছরের পরিবর্তে 5 বছরে নামানোর প্রস্তাব, শ্রমিকদের কর্মসংস্থানের সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে দেশটির আদালতের নির্দেশে গণভোটের আয়োজন করা হয়। প্রবাসীদের বহুল প্রত্যাশিত এই গণভোট পর্যাপ্ত ভোটারের অনুপস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা 50 ভাগেরও বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয়। এই নির্বাচনে ভোট পড়েছে মাত্র 30.6%। ইতালির কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল। চূড়ান্ত ফলাফলে ভোটারের উপস্থিতি ছিল 30.6 ভাগ। তাই দেশটিতে বসবাসকারী প্রায় 25 লাখ বিদেশের ভাগ্যে দ্রুত নাগরিকত্ব লাভের ইচ্ছা অপূর্ণই থেকে গেল। বাংলাদেশিরা বলছেন ডানপন্থী দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণায় এই দুঃখজনক ফল। ইতালির যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কট্টর ডানপন্থীতে যারা আছেন রাজনীতি, তারা তো দীর্ঘদিন ধরেই একটা চেষ্টা করে যাচ্ছিল যে বিদেশিদের সামান্য ছোট ছোট ভুলগুলো তারা এত এক্সপোজ করেছে সারা দেশের মানুষকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার জন্য যে বিদেশিদের পক্ষে যেন তারা কোনো কিছু না করে। সেটারই ফলস্বরূপ গণভোটে সফল হতে পারেনি। 2025 সালে অনুষ্ঠিত ইতালির নাগরিকত্ব ও শ্রম অধিকার সম্পর্কিত গণভোটের ফল বাতিল হয়েছে। শুধু তাই নয়, 2022 সালে অনুষ্ঠিত বিচার বিভাগের সংস্কার সম্পর্কিত গণভোটও অনুরূপভাবে বাতিল হয়। এবারে শতকরা 30 ভাগ ভোট গ্রহণ হলেও 2022 সালে ছিল শতকরা 20.4 ভাগ। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। সিরিয়ার ইদলিব প্রদেশে 1500 বছরের পুরনো বাইজেন্টাইন যুগের সমাধি কমপ্লেক্সের সন্ধান মিলেছে। 2টি কক্ষে 6টি করে পাথরের কবর রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন
পাথরে খোদাই করা ক্রুশ চিহ্ন, মৃৎপাত্র এবং কাঁচের টুকরো ইঙ্গিত দেয় এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাধি। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ভাঙাচোরা বাড়ির নিচে লুকিয়েছিল এক ঐতিহাসিক বিস্ময়। ইদলিব প্রদেশে মিলল ১৫০০ বছর পুরানো বাইজেন্টাইন যুগের সমাধি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশটির মারাত আল নোমানে ধ্বংসস্তূপ সরানোর সময় হঠাৎই নজরে আসে পাথরে খোদাই করা এক প্রাচীন গম্বুজ। দ্রুত খবর যায় প্রত্নতত্ত্ব দপ্তরে। পরে প্রত্নতত্ত্ববিদরা জানান এটি বাইজেন্টাইন যুগের একটি সমাধি কমপ্লেক্স, যেখানে রয়েছে ২টি চেম্বারে ১২টি পাথরের কবর। সমাধির চারপাশে ছড়িয়ে ক্রুশ চিহ্ন, প্রাচীন মাটির পাত্র ও কাঁচের টুকরো। ইদলিবের প্রত্নতত্ত্ব পরিচালক জানান এই প্রদেশেই আছে সিরিয়ার প্রায় ৮০০টি প্রত্নস্থল। স্থানীয়রা বলছেন আগের দিনে এরকম কিছু পেলে লোকজন তা গোপন করত, কেননা সরকার জমি বাজেয়াপ্ত করতে পারে। তবে এখন বেশিরভাগ মানুষ চায় প্রত্ন সম্পদের সংরক্ষণ। পর্যটনের জন্য এসব খুলে দেওয়া হলে তা স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করতে পারে বলে মনে করেন তারা। আগে অনেক বিদেশি পর্যটক বেড়াতে আসতো শুধু ধ্বংসাবশেষ দেখতে। এখন এগুলো সংরক্ষণ করা হলে আবারও পর্যটকের সমাগম হবে, যা অর্থনীতিকে চাঙ্গা করবে। প্রত্নতাত্ত্বিকরা এখন জমে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে কঙ্কাল ও মাটির তৈজসপত্র উদ্ধার করছেন। যুদ্ধের ধ্বংসস্তূপে উঠে আসা বাইজেন্টাইন সমাধি শুধু ইতিহাস নয়, নতুন আশার আলো দেখাচ্ছে স্থানীয়দের। তাদের আশা, ইতিহাসের এই নিদর্শন হয়তো আবার বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কয়েক ধরনের সবজি দিয়ে মোসার্টের সিম্ফনি বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন একদল সঙ্গীত শিল্পী। লন্ডনের রাস্তায় তারা তুলে ধরেছেন ক্লাসিক সঙ্গীতের সুরের জগৎ। সঙ্গীত পরিবেশনের অভিনব এ কায়দা নজর কেড়েছে দর্শনার্থীদের। গাজর দিয়ে বাঁশি আর বাটারনাট স্কোয়াশ দিয়ে ট্রম্বোন। লন্ডনের ভেজিটেবল অর্কেস্ট্রা এমনই এক অভিনব উদ্যোগ, যেখানে সবজি হয়ে উঠেছে সঙ্গীতের মাধ্যম। দর্শনার্থীদের অবাক করে দিয়েই লন্ডনের গার্সনের ফার্ম শপের সামনে এই ব্যতিক্রমী কনসার্টে বাজল মোজার্ট থেকে শুরু করে ডিজনির গান। দলটির উদ্যোক্তা টিম ক্র্যানমোর নিজে একজন বাঁশি নির্মাতা। এক জাপানি কারিগরের ভিডিও দেখে বন্ধুর পরামর্শে শুরু করেন গাজর দিয়ে বাঁশি বানানো। ইউটিউবে সেই ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় চিপস ব্র্যান্ড টায়ারেলস থেকে আসে প্রস্তাব। এরপরই তৈরি হয় লন্ডন ভেজিটেবল অর্কেস্ট্রা। ক্র্যানমোর জানালেন, গাজরের গঠন এক ধরনের গাছের মতোই। সিলিন্ডার আকৃতি, শেকড় ও পাতা থাকায় এর ভেতরে গর্ত করে সঠিক ছিদ্র বসিয়ে ২০ মিনিটেই তৈরি হয় একটি কার্যকর বাঁশি, যা কাঠের তুলনায় অনেক ক্ষেত্রে ভালো কাজ করে। তবে তারা জানান, সবজি দিয়ে বাজানো এতটা সহজ নয়। মুখে ধরার অংশ নিজে বানাতে হয়, তাই প্রতিবার তারতম্য থাকে। কয়েক মিনিট বাজানোর পরই ক্লান্তি ভর করে। এছাড়া সবজিগুলো কাটা হলে দ্রুত পানি হারিয়ে নরম হয়ে যায়, এজন্য বারবার পানিতে ভিজিয়ে রাখতে হয়। কাকুলি আখতার, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।